ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সালের 63 নং আইন সংশোধন হয় একবার 2020 সাল। 20 সালে যখন সংশোধন হয় তখন ছিল 26 নং আইন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ধারা একে বলা আছে পরিচিতি এবং কার্যকারিতার তারিখ। ধারা 2 আছে বিভিন্ন বিষয়ের সংজ্ঞা। ধারা 9 বলা আছে অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্য উৎপাদন সম্পর্কে বিধিনিষেধ। ধারা 10 বলা আছে অ্যালকোহল উৎপাদন সম্পর্কে বিধিনিষেধ। ধারা 11 অ্যালকোহল পানের ক্ষেত্রে বিধিনিষেধ। কে অ্যালকোহল পান করতে পারবে, কে অ্যালকোহল পান করতে পারবে না। ধারা 12 বলা আছে ব্যবস্থাপত্র, ডাক্তারের ব্যবস্থাপত্র। ধারা 13 বলা আছে লাইসেন্স, পারমিট বা পাস কে দিতে পারবে আর কে দিতে পারবে না। ধারা 14 বলা আছে এই লাইসেন্স, পারমিট বা পাস কাকে প্রদান করা যাবে না। ধারা 16 লাইসেন্স বাতিল করা যাবে। ধারা 17 লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা যাবে। ধারা 18 অন্যান্য লাইসেন্স প্রদানে বিধিনিষেধ। অর্থাৎ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যদি কেউ অপরাধ করে তাহলে অন্যান্য যে লাইসেন্স গুলো আছে, মোটর চালকের লাইসেন্স, অস্ত্রের লাইসেন্স, এই লাইসেন্স দেওয়া নেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ, অথবা যদি কারো কাছে থাকে তাহলে তা কি করতে হবে, জমা দিতে হবে। ধারা 19 বলা আছে দোকান বা পানশালা বন্ধ, সাময়িকভাবে বন্ধ করার ক্ষমতা কার আছে? জেলা ম্যাজিস্ট্রেটের আছে অথবা পুলিশ কমিশনারের আছে। কোন ক্ষেত্রে? যদি শান্তি শৃঙ্খলা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বা নষ্ট হয় সেই ক্ষেত্রে। এছাড়াও মহাপরিচালকের পূর্ব অনুমোদন ক্রমে তা বন্ধ ঘোষণা করা যায় বা বন্ধ করা যায়। ধারা 20 বলা হয়েছে প্রবেশ এবং পরিদর্শন। এই প্রবেশ এবং পরিদর্শন কে করবেন? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, মাদক মহাপরিচালক অথবা মহাপরিচালক কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো কর্মকর্তা প্রবেশ করবেন এবং পরিদর্শন করবেন। কোথায় প্রবেশ করবেন? যেখানে মাদকদ্রব্য গুদামজাত করা হয়, উৎপাদন করা হয়, সংরক্ষণ করা হয়, রক্ষণাবেক্ষণ করা হয়, সেই স্থানে দিনের বেলায় কি করতে পারবেন? প্রবেশ করতে পারবেন। প্রবেশ করে সেখানে পরিদর্শন করতে পারবেন। এছাড়া যেখানে মাদকদ্রব্যের দোকান আছে, মাদকদ্রব্যের দোকানেও প্রবেশ করা যাবে এবং পরিদর্শন করা যাবে, কিন্তু মাদকদ্রব্যের দোকান যখন খোলা হবে, মাদকদ্রব্যের দোকান যখন খোলা হবে তখন প্রবেশ করা যাবে এবং পরিদর্শন করা যাবে। ধারা 21 বলা হয়েছে প্রকাশ্য স্থান বা যানবাহনে তল্লাশি করা যাবে, যা কিছু পাওয়া যাবে তা আটক করা যাবে অথবা অপরাধী ব্যক্তিকে গ্রেপ্তার করা যাবে। ধারা 21। ধারা 23 বলা হয়েছে বিনা পরোয়ানায় তল্লাশি, খুবই গুরুত্বপূর্ণ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিনা পরোয়ানায় তল্লাশি। ধারা 23। ধারা 24 বলা হয়েছে শরীর পরীক্ষা করা যাবে বিভিন্ন ক্ষেত্রে। কোন কোন ক্ষেত্রে? অপরাধী ব্যক্তিকে শনাক্ত করার জন্য, বা অপরাধী ব্যক্তি সেবন গ্রহণ করে কিনা বা পান করে কিনা তাও শনাক্ত করার জন্য, অথবা দেহে কোনো মাদকদ্রব্য লুকায়িত আছে কিনা বা লুকায়িত করে রাখছে কিনা তা জানার জন্য বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা যাবে। এছাড়া ওই ব্যক্তির ডোপ টেস্টও করা যাবে। ধারা 24। ধারা 25 বলা হয়েছে ধারা 25 ঊর্ধ্বতন অফিসারকে অবহিত করতে হবে। অর্থাৎ আটক, গ্রেপ্তার সম্পর্কে বা মালামাল জব্দ করা সম্পর্কে কি করতে হবে? ঊর্ধ্বতন অফিসারকে অবহিত করতে হবে এবং মহাপরিচালককে লিখিতভাবে একটি অনুলিপি প্রদান করতে হবে তার অবগতির জন্য। ধারা 25। ধারা 24 বলা হয়েছে বাজেয়াপ্তযোগ্য বস্তু, বাজেয়াপ্ত মাদকদ্রব্য ও বস্তু, অর্থাৎ যে মাদকদ্রব্য বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে তার সাথে যদি কোনো বস্তু পাওয়া যায় তাও কি করা যাবে? বাজেয়াপ্ত করা যাবে। ধারা 27 বলা হয়েছে বাজেয়াপ্তকরণ পদ্ধতি, কিভাবে বাজেয়াপ্ত করা যাবে? অর্থাৎ যে সকল বস্তু আটক করা হবে, আদালত যদি মনে করেন অপরাধ প্রমাণিত হোক বা না হোক, সেগুলা বস্তু বা বাজেয়াপ্তযোগ্য বস্তু নিম্নরূপ আদেশ দিতে পারেন। কিরূপ আদেশ দিতে পারেন? মাদকদ্রব্য বাজেয়াপ্ত করার জন্য আদেশ দিতে পারেন। যদি বাজেয়াপ্ত করা না যায় তাহলে বাজেয়াপ্ত করার বিষয়ে সিদ্ধান্ত প্রদান করতে পারবেন।
এছাড়া মাদকদ্রব্য বিক্রয় করতে যদি টাকা থাকে, যদি অর্থ থাকে বা অন্য কোনো কিছু যদি থাকে, তাহলে তা সরকারি কোষাগারে জমাদানের জন্য আদেশ দিতে পারবেন। কে দিতে পারবেন? ম্যাজিস্ট্রেট বা বিচারাধীন আদালত এই আদেশটা অবশ্যই অবশ্যই দিতে পারেন। এছাড়া বলা হয়েছে বাজেয়াপ্ত বস্তুর সাথে যদি অপরাধী পাওয়া না যায়, তাহলে লিখিতভাবে কি করতে হবে? আদেশ দ্বারা উহা বাজেয়াপ্ত করা যাবে। অর্থাৎ এমন বস্তু আটক করা হয়েছে যে বস্তুর সাথে অপরাধী ব্যক্তি পাওয়া যায় নাই, কোন স্থানে বিনা কারণে যেখানে তল্লাশি করা হয়েছে বা যেখানে যেভাবে তল্লাশি করা হোক না কেন, প্রকাশ্য স্থানে বা কোনো যানবাহনে তল্লাশি করার পর যদি শুধু বস্তু পাওয়া যায়, কোনো অপরাধী পাওয়া যদি না যায়, সেক্ষেত্রে লিখিত আদেশ দ্বারা সেই বস্তু বাজেয়াপ্ত ঘোষণা করতে হবে। তবে শর্ত থাকে যে বাজেয়াপ্তের আপোষের বিরুদ্ধে, আদেশের বিরুদ্ধে আপত্তি প্রদানের জন্য কমপক্ষে 15 দিনের সময় নিয়ে একটি নোটিশ জারি করতে হবে। ধারা 28, বাজেয়াপ্ত এবং আটককৃত মাদকদ্রব্য নিষ্পত্তি ও বিলিবন্দেজ। নিষ্পত্তি ও বিলিবন্দেজ কিভাবে করতে হবে, কিভাবে করা যায়, কে করতে পারবেন, কিভাবে করতে পারবেন, সেই বিষয়ে বর্ণনা করা হয়েছে ধারা 28। ধারা 28টা গুরুত্বপূর্ণ। ধারা 23, ধারা 24, ধারা 28। ধারা 24 হলো দেহ পরীক্ষা বা শরীর পরীক্ষা, আর ধারা 28 বিলি বন্দেজ। কিভাবে বিলি বন্দেজটা করা যাবে, এটা গুরুত্বপূর্ণ। ধারা 28-1, বাজেয়াপ্ত কোনো মাদকদ্রব্য অথবা মাদকদ্রব্য বাজেয়াপ্তির আদেশ প্রদানের সঙ্গে সঙ্গে মহাপরিচালক বা ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো অফিসার উক্ত মাদকদ্রব্য ধ্বংস, নিষ্পত্তি বা বিলিবন্দেজের ব্যবস্থা করবেন। তাহলে বিলিবন্দেজের ব্যবস্থা কে করবেন? বিলিবন্দেজের ব্যবস্থা করবেন মহাপরিচালক অথবা মহাপরিচালক কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ব্যক্তি। কিভাবে বিলি বন্দোবস্ত করবেন? ওই সম্পত্তি বা ওই সম্পদ বা ওই বাজেয়াপ্তযোগ্য বস্তু ধ্বংস করবেন, নিষ্পত্তি করবেন বা বিলি বন্দোবস্ত করবেন। আর এই আদেশটা কে দেবেন? আদালতের আদেশ। আদালতের আদেশ ব্যতীত বিলি বন্দোবস্ত করা যাবে না। তাহলে ধারা 28 বলা হয়েছে, যখন আদালত আদেশ দেবেন সেই আদালতের আদেশ সাপেক্ষে মহাপরিচালক অথবা মহাপরিচালক কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ব্যক্তি বা কর্মকর্তা বা অফিসার কি করবেন? ধ্বংস করবেন, নিষ্পত্তি করবেন এবং বিলি বন্দোবস্তের ব্যবস্থা করবেন। ধারা 28-1। আর ধারা 28-2 বলা হয়েছে, উপধারা 1 অনুসারে মাদকদ্রব্য, উপধারা 1 অনুসারে মাদকদ্রব্য যদি মহাপরিচালক অথবা মহাপরিচালকের অধস্তন অথবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ব্যতীত, এখানে বলা হয়েছে যে মাদকদ্রব্য সংশ্লিষ্ট একটা অধিদপ্তর আছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্যতীত অন্য কোনো সংস্থা, যদি পুলিশ অথবা বিজিবি অথবা সেনাবাহিনী অথবা এছাড়াও অন্য কোনো সংস্থা যদি এই মাদকদ্রব্য আটক করে বা জব্দ করে, তাহলে আদালত যদি এই মাদকদ্রব্য নিষ্পত্তি বা বিলিবন্দিত বা ধ্বংস করার যদি কোনো আদেশ দেয়, তাহলে কি করতে হবে? এই মাদকদ্রব্য সংশ্লিষ্ট যারা আটক করছে তাদের কাছে এই মাদকদ্রব্য প্রেরণ করতে হবে। যদি পুলিশ আটক করে তাহলে পুলিশের কাছে প্রেরণ করবে, যদি বিজিবি আটক করে তাহলে বিজিবির কাছে প্রেরণ করতে হবে। প্রেরণ করার পর কি করতে হবে? বিজিবি এই সকল মালামাল বা পুলিশের সংস্থার লোক এই সকল মালামাল ধ্বংস করতে পারবেন, নিষ্পত্তি করতে পারবেন বা বিলি বন্দোবস্ত করতে পারবেন। কিন্তু এই বিলি বন্দোবস্তের ক্ষেত্রে অবশ্যই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কোনো কর্মকর্তা উপস্থিত থাকতে হবে, বা তাদের উপস্থিতিতে পুলিশের লোক হোক অথবা সেনাবাহিনীর লোক হোক অথবা বিজিবির লোক হোক, যেই থাকবেন না কেন তিনি কি করবেন? এই মাদকদ্রব্য ধ্বংস করবেন, নিষ্পত্তি করবেন এবং বিলি বন্দোবস্ত করবেন। ধারা 28-2। ধারা 28-3 বলা হয়েছে, কোনো মাদকদ্রব্য বা বস্তু আটক, হস্তান্তর, বাজেয়াপ্ত বা নিষ্পত্তি করা হলে সরকারকে বাৎসরিক একটি প্রতিবেদনের মাধ্যমে জানাইতে হবে। অর্থাৎ একটা বছরে কি পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে, নিষ্পত্তি করা হয়েছে বা বিলি বন্দোবস্ত করা হয়েছে, সে বিষয়ে কি করতে হবে? অবশ্যই সরকারকে একটি রিপোর্ট প্রদান করতে হবে। ধারা 28-3। তাহলে ধারা 28 বলা হয়েছে বিলিবন্দেজ। যদি কখনো প্রশ্ন হয় মাদকদ্রব্যের বিলিবন্দেজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন, প্রশ্নের মার্ক দিল ধারা, প্রশ্নের মার্ক দিল 4। তাহলে ধারা হবে কত? 28, শুধু 28। 28-1 ধারায় যদি মাদকদ্রব্য আটক করা হয়, তাহলে সেই মাদকদ্রব্য ধ্বংসের জন্য মাদকদ্রব্য ধ্বংসের জন্য আদালত বা আদালত কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো ম্যাজিস্ট্রেট বা বিচারক, কোনো জজ যদি আদেশ দেন, তাহলে সেই আদেশ সাপেক্ষে মহাপরিচালক অথবা মহাপরিচালক কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো অফিসার সে মাদকদ্রব্য বা মাদকদ্রব্যযোগ্য বস্তু ধ্বংস বা নিষ্পত্তি বা বিলিবন্দেজের ব্যবস্থা করবেন। ধারা 28-1। ধারা 28-1 প্রথম বলা হয়েছে কে করবেন? এখানে আদালতের আদেশ সাপেক্ষে মহাপরিচালক অথবা মহাপরিচালক কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত
অপর কোন কর্মকর্তা বা অফিসার এই ধ্বংস করবেন, নিষ্পত্তি করবেন বা বিলি বন্দেজের ব্যবস্থা করবেন। আর 28-এর 2 বলা হয়েছে, উপধারা 1 অনুসারে যদি মাদকদ্রব্য অন্য কোনো সংস্থা কর্তৃক আটক করা হয়, তাহলে আদালত যদি এরূপ কোনো আদেশ দেয়, ধ্বংসের যদি আদেশ দেয়, বিলিবন্দেজের আদেশ দেয় বা নিষ্পত্তি করার যদি আদেশ দেয়, তাহলে সেই বাজেয়াপ্তযোগ্য বস্তু বা ধ্বংসযোগ্য বস্তু কি করতে হবে? মাদকদ্রব্য বস্তু ওই সংশ্লিষ্ট যারা আটক করছে বা জব্দ করছে তাদের নিকট প্রেরণ করতে হবে। তারা কি করবেন? তারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কোনো অফিসারের বা কোনো কর্মকর্তার উপস্থিতিতে তা ধ্বংস করবেন, নষ্ট করবেন বা বিলিবন্দেজের ব্যবস্থা করবেন। ধারা 28-2। আর ধারা 28-3 বলা হয়েছে, যত মাদকদ্রব্য সারা বছর ধ্বংস করা হবে, নিষ্পত্তি করা হবে, বিলিবন্দেজ করা হবে, সে বিষয়ে সরকারকে একটি বাৎসরিক প্রতিবেদন দিতে হবে। কে দেবেন? এই বিষয়ে বাৎসরিক প্রতিবেদন অবশ্যই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রেরণ করবেন। ধারা 28-3। ধারা 29-এ বলা হয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তি ও আটককৃত মালামাল সম্পর্কে বিধান। অর্থাৎ গ্রেপ্তারকৃত ব্যক্তি সম্পর্কে কি করা যাবে? আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে। আর আটককৃত বস্তু কি করা যাবে? আদালতে প্রেরণ করা যাবে, থানায় প্রেরণ করা যাবে। এভাবে ধারা 29 মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা যাবে। ধারা 29-এর আগে বলা হয়েছে, পুলিশ অফিসার ব্যতীত অন্য কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করেন ও মাদকদ্রব্যের সাথে যদি পান, তাহলে কি করবেন? তিনি মাদকদ্রব্য বা আটক বস্তু সহ ওই গ্রেপ্তারকৃত ব্যক্তিকে থানায় প্রেরণ করবেন। ধারা 29-1। আমরা সাধারণত বুঝি, যখনই কোনো ব্যক্তি বা কোনো সংস্থার লোক যদি যদি গ্রেপ্তার করেন, তিনি কি করবেন? সরাসরি থানায় প্রেরণ করবেন। এখানেও ঠিক একই কথা বলা হয়েছে। যদি মাদকদ্রব্য সহ কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করেন বা আটক করেন বা কোনো বস্তু সহ যদি আটক করেন, তাহলে তিনি কি করবেন? সর্বপ্রথম অপরাধীকে বস্তু সহ বা মাদকদ্রব্য সহ থানায় প্রেরণ করবেন। ধারা 29-1। ধারা 29-2 বলা হয়েছে, উপধারা 1 অনুসারে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার সাথে যদি অধিক পরিমাণে মাদকদ্রব্য পাওয়া যায় বা অতি মূল্যবান মাদকদ্রব্য পাওয়া যায়, পরিমাণে যদি বেশি হয়, তাহলে কি করতে হবে? তাহলে ওই মাদকদ্রব্য যদি পরিমাণে বেশি হয়, সংরক্ষণ করা যদি কষ্ট হয়ে পড়ে, সংরক্ষণ করা যদি না যায়, তাহলে তার নমুনা সংগ্রহপূর্বক ও প্রমাণক, অর্থাৎ প্রত্যেকটি মাদকদ্রব্য থেকে হালকা হালকা কিছু পরিমাণ রেখে তার নমুনা বা প্রমাণ স্বরূপ কিছু পরিমাণ রেখে বাদ বাকি সমস্ত যা কিছু পাওয়া যাবে তা আদালতের অনুমতি সাপেক্ষে ধ্বংস করা যাবে, নষ্ট করা যাবে, নিষ্পত্তি করা যাবে বা বিলিবন্দেজের ব্যবস্থা করতে হবে। ধারা 29-2। আর ধারা 29-3 একই কথা বলা আছে, যদি আটককৃত মাদকদ্রব্য যদি তাৎক্ষণিক বিলিবন্দেজের বিলিবন্দেজ যদি অপরিহার্য হয়ে পড়ে, অর্থাৎ তাৎক্ষণিক যদি বিলিবন্দেজ করা প্রয়োজন হয়ে পড়ে, সেক্ষেত্রে কি করতে হবে? প্রত্যেকটা মালামালের, প্রত্যেকটা মাদকদ্রব্য, অর্থাৎ দেখা গেল হিরোইন আছে, গাঁজা আছে, ফেন্সিডিল আছে, ইয়াবা আছে, আর বিভিন্ন ধরনের যে সকল মাদকদ্রব্য থাকতে হবে, প্রত্যেকটা মাদকদ্রব্য থেকে কিছু কিছু পরিমাণ করে সংরক্ষণ করতে হবে। এই সংরক্ষণ করার কারণ কি? এই সংরক্ষণ হলো নমুনা সংরক্ষণ বা প্রমাণ। এগুলো যে মাদকদ্রব্য সম্পূর্ণ যদি ধ্বংস করে শেষ করে দেওয়া হয়, পরে তো প্রমাণ পাওয়া যাবে না। প্রমাণের জন্য বা নমুনা সংগ্রহের জন্য কিছু কিছু পরিমাণ সামান্য করে রেখে, এই নমুনা বা প্রমাণক রেখে কি করতে হবে? বাদ বাকি সমস্ত কিছু যা পাওয়া যাবে তা ধ্বংস বা বিলিবন্দেজের বা নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে। ধারা 29-3। ধারা 29-এর আছে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে মাদকদ্রব্য সহ গ্রেপ্তার করে, তাহলে ওই বস্তু সহ থানায় প্রেরণ করবেন। আর এই বস্তু যদি পরিমাণে অধিক হয়, তাহলে ধ্বংস করার যদি প্রয়োজন হয়, তাহলে আদালতের অনুমতি সাপেক্ষে, অবশ্যই আদালতের অনুমতি সাপেক্ষে, আদালতের অনুমতি ছাড়া এই মাদকদ্রব্যযোগ্য বস্তু কি করা যাবে না? ধ্বংস করা যাবে না, নিষ্পত্তি করা যাবে না, অথবা বিলিবন্দেজ করা যাবে না। যদি আদালত অনুমতি দেয়, তাহলে সেই ক্ষেত্রে কি করা যাবে? ধ্বংস করা যাবে, নিষ্পত্তি করা যাবে বা বিলিবন্দেজের ব্যবস্থা করতে হবে। আর 29-3 বলা হয়েছে, এই আটককৃত বস্তু বা মাদকদ্রব্য যদি অতি দ্রুত, অর্থাৎ তাৎক্ষণিক, যখন আটক করা হয়েছে তখনই তখনই যদি বিলিবন্দেজ প্রয়োজন হয়ে পড়ে, অথবা নিষ্পত্তি করার প্রয়োজন হয়ে পড়ে, অথবা ধ্বংস করার প্রয়োজন হয়, তখনই কি করতে হবে? আদালতের অনুমতি সাপেক্ষে তখনই ধ্বংস করার ব্যবস্থা করতে হবে। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই ধ্বংস করার পূর্বে অবশ্যই নমুনা এবং প্রমাণ হিসেবে কিছু পরিমাণ মাদকদ্রব্য সংরক্ষণ করতে হবে। ধারা 29-3। ধারা 31, মাদকদ্রব্য অপরাধ তদন্তের সময়সীমা। ধারা 31। ধারা 32-এ বলা হয়েছে,
মামলা তদন্ত হস্তান্তর কে হস্তান্তর করতে পারেন? নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হস্তান্তর করতে পারেন, কিন্তু এই আদেশটা, হস্তান্তর করার আদেশটা কে দিতে পারেন? এটা মহাপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের যে মহাপরিচালক আছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, অধিদপ্তরের যে মহাপরিচালক আছে, সেই মহাপরিচালক যদি লিখিতভাবে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে বলেন যে আপনি তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করে নতুন কোনো তদন্তকারী কর্মকর্তাকে দেন, তাহলে নতুন কোনো তদন্তকারী কর্মকর্তাকে সেই মামলার তদন্তভার দেয়া যায়। যখন তদন্তভার নতুন কোনো কর্মকর্তাকে দেওয়া হয়, তখন তদন্তকারী কর্মকর্তা যদি মনে করেন আগে যতটুকু তদন্ত করা হয়েছে তখন থেকে তিনি তদন্ত করতে পারেন, অথবা তিনি যদি মনে করেন না আমি প্রথম থেকে একদম শুরু থেকে তদন্ত কার্য শুরু করব, তিনি শুরু থেকেও তদন্ত কার্য শুরু করতে পারেন। আর এই তদন্তকারী কর্মকর্তা মহাপরিচালক নির্দিষ্ট করে দিতে পারেন যে এই তদন্ত কর্মকর্তা রহিমকে দাও, করিমকে দাও, যদুকে দাও, মধুকে দাও, অথবা পদুকে দাও। ঠিক আছে? এটা তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করার জন্য মহাপরিচালক লিখিতভাবে অনুরোধ করবেন কাকে? ওই তদন্ত যে করতেছে তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে লিখিতভাবে অনুরোধ করবেন, এবং নির্দিষ্ট একজনকে দেওয়ার জন্য সে অনুরোধ করতে পারেন যে অমুককে তদন্ত ভার দেওয়া হোক, বা দেওয়া যেতে পারে, দেওয়ার জন্য অনুরোধ করা হইলো। ঠিক আছে? এরূপ লিখিতভাবে অনুরোধ করতে পারেন। সেই সাথে নতুন তদন্তকারী কর্মকর্তা যখন তদন্তভার গ্রহণ করবেন, গ্রহণ করার পর তিনি শুরু থেকেও তদন্ত করতে পারেন, অথবা পূর্বের যে তদন্তকারী কর্মকর্তা ছিল তিনি যে পর্যন্ত তদন্ত কার্যক্রম সম্পন্ন করছেন সেখান থেকে তিনি তো নতুন করে তদন্ত শুরু করতে পারেন। ধারা 32। ধারা 36-এ বলা হয়েছে বিভিন্ন অপরাধের দণ্ড। ধারা 36-এর দুইটি অপরাধ, ধারা 36-এর তিনটি অপরাধ। ধারা 36-এর ধারা 36-এর 4-এ বলা হয়েছে যদি কোনো ব্যক্তি মাদক সেবন করে এবং মাদক সেবন করার পর যদি তা যদি প্রমাণিত হয়, তাহলে তাকে চিকিৎসার জন্য কি করতে হবে? মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে প্রেরণ করতে হবে। সে যদি সেখানে যেতে অনিচ্ছুক হয় তাহলে তার অপরাধ হবে। ধারা 36-এর 4। ধারা 36-এর 5-এ বলা হয়েছে কোনো ব্যক্তি অ্যালকোহল পান করে যদি নেশাগ্রস্ত হয়ে জনগণের শান্তি বিনষ্ট করে। ধারা 36-এর 5 বলা হয়েছে কোনো ব্যক্তি যদি মাদকদ্রব্য সেবন করার পর যদি জনগণের শান্তি বিনষ্ট করে, বা মাতাল হয়ে নেশাগ্রস্ত হয়ে যদি বিরক্তি সৃষ্টি করে, বা নেশাগ্রস্ত হয়ে মাতাল হয়ে যদি গাড়ি চালায়, তাহলে তিনি কি হবেন? অপরাধী হবেন। ধারা 36-এর 5। ধারা 36-এর 6 বলা হয়েছে সরকারি যানবাহন যদি কেউ ব্যবহার করেন, দেখা গেল অনেক সিনিয়র কর্মকর্তাদের জন্য সরকারি গাড়ি বরাদ্দ করা আছে, এখন সিনিয়র কর্মকর্তা গাড়িতে নাই, ড্রাইভার কি করছে? সেই গাড়িতে মাদকদ্রব্য বহন করছে। মাদকদ্রব্য যদি বহন করে সেই ক্ষেত্রে ওই গাড়ি তল্লাশি করার পর যদি গাড়ি আটক করা হয়, এবং অফিসার যদি অনুপস্থিত থাকেন, যে অফিসার থাকার কথা ছিল সে অফিসার যদি অনুপস্থিত থাকেন, তাহলে গাড়িতে মাদকদ্রব্য পরিবহনের সময় যদি গাড়ি আটক করা হয়, তাহলে অপরাধ অনুযায়ী আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা যাবে। কার বিরুদ্ধে? যে ড্রাইভার ওই গাড়িতে মাদকদ্রব্য বহন করছে তার বিরুদ্ধে। ধারা 36-এর 6। ধারা 37 মাদকদ্রব্য উৎপাদনে ব্যবহারযোগ্য যন্ত্রপাতি বা উপকরণ ইত্যাদি রাখার দণ্ড। কোনো ব্যক্তি যদি মাদকদ্রব্য ব্যবহার করার জন্য, মাদকদ্রব্য সেবন করার জন্য কোনো যন্ত্রপাতি, উপকরণ বা কোনো মাদকদ্রব্য বস্তু যদি সংরক্ষণ করে বা হেফাজত করে বা রক্ষণাবেক্ষণ করে, তাহলে তার অপরাধ হবে। ধারা 37। আজকের পড়া ধারা 38 থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ধারা 37-এ পড়ছি মাদকদ্রব্য উৎপাদনে ব্যবহারযোগ্য যন্ত্রপাতি ইত্যাদি রাখার দণ্ড। অর্থাৎ মাদকদ্রব্য উৎপাদনে ব্যবহারযোগ্য যন্ত্রপাতি বা উপকরণ যদি কোনো ব্যক্তির কাছে পাওয়া যায়, তাহলে সেই ব্যক্তি অপরাধী হবেন। ধারা 37। ধারা 38 গৃহ বা যানবাহন ইত্যাদি ব্যবহার করতে দেওয়ার দণ্ড। দেখা গেল একজনের গাড়ি বা বাড়ি একজনের গাড়ি বা বাড়ি যদি অপরাধ সংগঠনের জন্য, বা অপরাধ সংগঠন বলতে এখানে মাদকদ্রব্য সংক্রান্ত কোনো অপরাধ সংগঠনের জন্য যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে গাড়ি বা বাড়ি ব্যবহার করার জন্য দেয়, তাহলে অপরাধী হবেন। ধারা 38। ধারা 38-এ বলা হয়েছে যদি কোনো ব্যক্তি সজ্ঞানে কোনো মাদকদ্রব্য অপরাধ সংঘটনের জন্য তার মালিকানাধীন অথবা দখলে থাকা
বাড়িঘর, জায়গা জমি, ব্যবসা প্রতিষ্ঠান, যানবাহন, যন্ত্রপাতি, সাজ সরঞ্জাম অথবা কোনো অর্থ বা সম্পদ ব্যবহারের অনুমতি দেন, তাহলে তিনি অপরাধী হবেন। তাহলে তিনি অপরাধী হবেন। ধারা 38। ধারা 38। তাহলে 38 ধারায় বলা হয়েছে, মনে করেন করিমের একটা বাড়ি আছে, সুন্দর একটা গাড়ি আছে, অনেক জায়গা জমি আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে। এখন করিমের বন্ধু রহিম, করিমের বন্ধু রহিম রহিম বলতেছে, ভাই তোর গাড়িটা একটু দে, আমি এই 15-20 বোতল ফেন্সিডিল বা 100 বোতল ফেন্সিডিল মনে করেন যে সীমানা এলাকা থেকে নিয়ে আমাদের এখানে আসবো, বা তোর বাড়িতে আসবো, বা তোর বাড়িতে বা তোর ব্যবসা প্রতিষ্ঠানে বা তোর দোকানে বা তোর যেখানে হোক, তোর নির্দিষ্ট কোনো একটা ঘরে আমি সেই মাদক দ্রব্য রাখবো। এখন রহিম যদি করিমকে তার গাড়ি ব্যবহার করার জন্য অনুমতি দেয় এবং সেই গাড়িতে করে যদি মাদক দ্রব্য নিয়ে রহিমের বাড়িতে আসে বা ব্যবসা প্রতিষ্ঠানে আসে, এবং রহিম যদি সজ্ঞানে এই গাড়ি, এই বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠান বা জায়গা জমি যাই কিছু থাকুক না কেন, দোকানপাট, ঘর বাড়ি যাই কিছু থাকুক না কেন, তা যদি ব্যবহার করার জন্য করিমকে অনুমতি দেয়, তাহলে এই অনুমতি দেওয়ার জন্য রহিম কি হবে? অপরাধী হবে। ধারা 38। এখানে রহিমের শাস্তি হবে অনূর্ধ্ব 5 বছর কারাদণ্ড ও অতিরিক্ত অর্থদণ্ড। তাহলে কি হবে? যে ব্যক্তি সজ্ঞানে তার গাড়ি বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান জায়গা জমি দোকানপাট মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধ সংগঠনের জন্য অপর কোনো ব্যক্তিকে ব্যবহার করার জন্য অনুমতি দেন, অথবা অপর কোনো ব্যক্তিকে যদি অর্থ বা সম্পদ যদি ব্যবহারের অনুমতি দেন, তাহলে ওই ব্যক্তি অপরাধী হবেন। কে অপরাধী হবেন? যে ব্যক্তি ব্যবহার করার জন্য অনুমতি দেবেন, তার ঘর বাড়ি, জায়গা জমি, টাকা পয়সা, গাড়ি বাড়ি যা কিছু ব্যবহার করার জন্য অনুমতি দেবেন, তিনি অপরাধী হবেন। ধারা 38। ধারা 38। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে গাড়ি বাড়ি ব্যবহার করার জন্য দেয়, তাহলে সেই ব্যক্তি অপরাধী হবে। ধারা 29। বেআইনি বা হয়রানিমূলক তল্লাশি ইত্যাদির দণ্ড। এখানে বেআইনি বা হয়রানিমূলক তল্লাশি কি করতে পারেন? যে ব্যক্তি তল্লাশি করার জন্য যাবেন, তিনি তল্লাশি করতে পারেন। এখানে তল্লাশি করতে কে যাবেন? হয় পুলিশ অফিসার যাবেন, না হলে অন্য কোনো অফিসার যাবেন, অন্য কোনো সংস্থার লোক যাবেন, না হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যারা আছে, অধিদপ্তরে যারা কর্মরত আছে তারা যাবেন। এখানে টোটাল কথা হলো, যারা তল্লাশি কার্যক্রম সম্পূর্ণ করবেন বা যারা তল্লাশি করতে যাবেন বা আটক করতে যাবেন, এই সকল অফিসার দ্বারা কি হবে? হয়রানিমূলক তল্লাশি হবে বা বেআইনি তল্লাশি হবে। ধারা 39। ধারা 39। ধারা 39 ধারা কাদের অপরাধ হবে? বিভিন্ন সরকারি কর্মচারীদের অপরাধ, অথবা বিভিন্ন সংস্থার অপরাধ, অথবা পুলিশের অপরাধ, অথবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে অফিসার থাকবেন তাদের অপরাধ, বা যে তল্লাশি কার্যক্রম সম্পন্ন করবেন তার অপরাধ। ধারা 39। এখানে সাধারণ জনগণের কোনো অপরাধ নয়, বা মাদকদ্রব্যর কোনো অপরাধ এখানে হবে না, এখানে যারা তল্লাশি করবে তাদের অপরাধ হবে। ধারা 39। যদি তল্লাশি, আটক বা গ্রেপ্তার করার ক্ষমতা সম্পন্ন কোনো অফিসার সন্দেহ করার যুক্তিসঙ্গত কারণ ছাড়া তল্লাশির নামে কোনো স্থানে প্রবেশ করে ও তল্লাশি করে, অর্থাৎ তল্লাশি করার জন্য যুক্তিসঙ্গত কোনো কারণ নাই, বিশ্বাস করার মতো কিছু নাই, বা বিশ্বাস যে করবে যে অমুকের জায়গায় বা অমুকের বাড়িতে বা ঘরে কোনো মাদকদ্রব্য থাকতে পারে, এটুক বিশ্বাস করা যাবেই না, বা বিশ্বাস করার মতো কোনো কারণই নাই। বিশ্বাস করার মতো কোনো কারণই নাই। এই বিশ্বাস করার কারণ ছাড়া বা যুক্তিসঙ্গত কোনো কারণ ছাড়া যদি সেখানে বা সেই বাড়িতে বা সেই দোকানে বা ঘরে যদি প্রবেশ করা হয় এবং সেখানে তল্লাশি করা হয়, তাহলে সেই তল্লাশি বেআইনি বা হয়রানিমূলক তল্লাশি হবে। ধারা 39-এর ক। ধারা 39-এর ক। খতে বলা হয়েছে, বাজেয়াপ্তযোগ্য কোনো বস্তু তল্লাশির নামে হয়রানিমূলক কোনো ব্যক্তির সম্পদ যদি আটক করা হয়, অর্থাৎ দেখা গেল কোনো স্থানে প্রবেশ করা হইলো, তল্লাশি করার জন্য কোনো কারণই নাই, অথবা যুক্তিসঙ্গত কোনো বিশ্বাস করার মতো কোনো কিছু নাই যে এই জায়গায় মাদকদ্রব্য থাকতে পারে। এখানে 39 ধারায় যে তল্লাশির কথা বলা হয়েছে সেটা হলো মাদকদ্রব্য সংক্রান্ত তল্লাশি। এখন মাদকদ্রব্য আইনের আমরা যা কিছু পড়বো টোটাল জিনিসটাই হবে মাদকদ্রব্য সংক্রান্ত। যদি কোনো ব্যক্তি গ্রেপ্তার হয়, মাদকদ্রব্য সংক্রান্ত। যদি কোনো মালামাল গ্রেপ্তার হয়, সেটাও মাদকদ্রব্য সংক্রান্ত।
অর্থাৎ টোটাল জিনিসটা হলো মাদকদ্রব্য সংক্রান্ত। এখন এমন একটা জায়গায়, এমন একটা ঘরে বা এমন একটা বাড়িতে প্রবেশ করা হইতেছে বা তল্লাশি করা হইতেছে বা তল্লাশি করা হবে, যেখানে তল্লাশি করার জন্য কোনো কারণ নাই, যুক্তিসঙ্গত কোনো কারণ নাই বা বিশ্বাস করার মতো কিছু নাই যে সেখানে মাদকদ্রব্য থাকতে পারে, কিন্তু সেখানে প্রবেশ করার পর যদি তল্লাশি করা হয় তাহলে সেই তল্লাশি বেআইনি হবে। ধারা 39-এর ক। আর খতে বলা হয়েছে বাজেয়াপ্তযোগ্য কোনো বস্তু তল্লাশির নামে, অর্থাৎ কোনো মাদকদ্রব্য বা কোনো মাদকদ্রব্য বলতে কোনো ফেনসিডিল, হিরোইন, ইয়াবা, গাঁজা, এই সকল বস্তু উদ্ধারের জন্য যদি তল্লাশি করা হয়, কিন্তু তল্লাশি করার পর যদি এই সকল জিনিস পাওয়া না যায়, সেখানে যদি ওই বাড়ির বা ওই লোকের বা যার বাড়ি তল্লাশি করা হয়েছে বা যে স্থান তল্লাশি করা হয়েছে সেই স্থানে যদি অন্য কোনো সম্পদ আটক করা হয়, তাহলে সেই তল্লাশি কি হবে? বেআইনি হবে, এবং সেই তল্লাশি হয়রানিমূলক তল্লাশি হবে। ধারা 39-এর খ। ধারা 39-এর গতে বলা হয়েছে কোন ব্যক্তিকে হয়রানিমূলক তল্লাশি বা গ্রেপ্তার করেন তাহলে তিনি কি হবেন? অপরাধী হবেন। এখানে দেখা গেল যে মাদকদ্রব্য কোনো কিছু পাওয়াই যায় নাই বা বাজেয়াপ্তযোগ্য কোনো বস্তু বা মাদকদ্রব্য পাওয়া যায় নাই, কিন্তু সেখানে তল্লাশি করা হয়েছে, প্রবেশ করা হয়েছে, তল্লাশি করা হয়েছে, তল্লাশি করে অন্য বস্তু আটক করা হয়েছে, অথবা অন্য বস্তুর সাথে সাথে কি করা হয়েছে? অন্য কোনো ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে। এখানে যে প্রবেশ করা হয়েছে সেটাও বেআইনি হয়েছে, অন্য যে সম্পদ আটক করা হয়েছে সেটাও বেআইনি হয়েছে, কোনো ব্যক্তিকে যে গ্রেপ্তার করা হয়েছে বা আটক করা হয়েছে সেটাও বেআইনি হয়েছে। এই তল্লাশি কার্যক্রম পুরাই বেআইনি তল্লাশি কার্যক্রম হয়েছে বা হয়রানিমূলক তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এখানে যে ব্যক্তি বা যে অফিসার বা যে কর্মকর্তা তল্লাশি কার্যক্রম সম্পন্ন করবেন তিনি এই অপরাধী হবেন বা তিনি অপরাধী হিসেবে ঘোষিত হবেন। আর তার শাস্তি হবে অনূর্ধ্ব 1 বছর কারাদণ্ড ও অর্থদণ্ড। অনূর্ধ্ব 1 বছর অর্থাৎ 1 বছরের অধিক কারাদণ্ড হবে না, কিন্তু সেই সাথে অতিরিক্ত অর্থদণ্ড হবে। ধারা 39। তাহলে ধারা 37-এ বলা হয়েছে যদি মাদকদ্রব্য উৎপাদনে কোনো উপকরণ, যন্ত্রপাতি বা কোনো ওয়াশ বা কোনো এই জাতীয় বস্তু থাকে তাহলে কি হবে? সেই ব্যক্তি অপরাধী হবে। ধারা 38-এ বলা হয়েছে যদি কোনো ব্যক্তি সজ্ঞানে তার বাড়ি, গাড়ি, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, জায়গা জমি, অর্থ বা অন্য কোনো সম্পদ যদি অপর কোনো ব্যক্তিকে মাদকদ্রব্য সংক্রান্ত কোনো অপরাধের ক্ষেত্রে ব্যবহার করার মতো ব্যবহার করার জন্য অনুমতি দেয়, তাহলে যে ব্যক্তি অনুমতি দেবে সেই ব্যক্তি অপরাধী হবে। ধারা 38। ধারা 39-এ বলা হয়েছে যদি কোনো অফিসার বা কর্মকর্তা তল্লাশি করার কারণ না থাকা সত্ত্বেও যদি সেখানে প্রবেশ করে তল্লাশি করে এবং বাজেয়াপ্তযোগ্য কোনো বস্তু ব্যতীত যদি অন্য কোনো বস্তু আটক করে এবং সেই সাথে কোনো ব্যক্তিকে যদি গ্রেপ্তার করে, তাহলে সেখানে প্রবেশ, সেখানে অন্য কোনো দ্রব্য আটক বা অন্য কোনো মালামাল আটক, সেই সাথে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার, পুরোপুরি কি হবে? হয়রানিমূলক গ্রেপ্তার হবে, তল্লাশি হবে বা বেআইনি বেআইনি তল্লাশি বা বেআইনি আটক হবে। এই ক্ষেত্রে যে হয়রানিমূলক তল্লাশি বা বেআইনিমূলক যে তল্লাশি করা হয়েছে এবং আটক করা হয়েছে তার জন্য ওই ব্যক্তি কি হবেন? ওই কর্মকর্তা বা ওই অফিসার অপরাধী হবেন। তার শাস্তি হবে কি? 1 বছর অনূর্ধ্ব 1 বছর এবং অতিরিক্ত অর্থদণ্ড। ধারা 39। ধারা 39। ধারা 40। ধারা 40। ধারা 40-এ বলা হয়েছে অর্থ যোগানদাতা, পৃষ্ঠপোষকতা, মদতদাতা ইত্যাদি সম্পর্কে বিধান। অর্থাৎ যে ব্যক্তি অর্থ যোগান দেয়, পৃষ্ঠপোষকতা দেয় বা মদতদাতা, দেখা যায় মদতদাতা কাদেরকে বলা হয়? একজনের আন্ডারে যখন আর 2, 4, 5, 7 জন কাজ করে, মদতদাতা মদতদাতা একজন থাকে না, সে মদতদাতা। অর্থ যোগানদাতা বিভিন্ন ধরনের লোক হতে পারে, অর্থ যোগান দিতে পারে। পৃষ্ঠপোষকতা, যাদের পৃষ্ঠপোষকতায় এই সকল কাজকর্ম করা হয়, দেখা গেল লিডার থাকে, সেই লিডারদের আন্ডারে অনেকেই কাজ করে, অনেকে লিডারদের পৃষ্ঠপোষকতায় বা লিডারদের মদতদাতায় এই কাজগুলা করা হয়, যে এই অপরাধের মদতদাতাকে অমুক। এখানে পৃষ্ঠপোষকতা কার কার পৃষ্ঠপোষকতা ছিল? হলো অমুকের পৃষ্ঠপোষকতা, এই লোক এই কাজটা করছে বা অমুকে অর্থ যোগান দিয়েছে, সেই অর্থ দ্বারা এই অপরাধটা সংগঠন করছে। কে করছে? অমুকে করছে। ধারা 40। কোনো ব্যক্তি কোনো মাদকদ্রব্য অপরাধ সংগঠনে কোনো ব্যক্তি কোনো মাদকদ্রব্য অপরাধ সংগঠনে
অর্থ বিনিয়োগ করলে, অর্থ বিনিয়োগ করলে কি বলা হয়েছে? অর্থ বিনিয়োগ করার কথা। অর্থাৎ বিনিয়োগ বলতে বোঝায় এখানে আপনি অর্থ 5 টাকা দিলেন, আপনি 7 টাকা পাবেন। আপনি ওই বেচা কেনা শেষে বা এর যখন বেচা কেনা শেষ হবে তখন কি হবে দেখা যাবে আপনাকে 2-4 টাকার লাভ দেবে। আপনি 5 লাখ খরচ করলে 7 লাখ পাইলেন, 10 লাখ পাইলেন, এটা হলো অর্থ বিনিয়োগ। অথবা অর্থ সরবরাহ করলে, একজন অর্থ অন্যজনকে সরবরাহ করলে, অথবা অর্থ যোগান দিলে, অর্থ একজনের থেকে নিয়ে আরেকজনকে যদি দেওয়া যায়, বা পৃষ্ঠপোষকতায় বা মদতদাতায়, মদতদাতা যদি করে এবং মদত দিলে তিনি কি কি হবেন? অপরাধী হবেন। ধারা 40, ধারা 40। তাহলে মাদকদ্রব্য অপরাধ সংগঠনে যদি কোনো মাদক যদি কোনো ব্যক্তি মাদকদ্রব্য অপরাধ সংগঠনে অর্থ বিনিয়োগ করে, অর্থ সরবরাহ করে, অর্থের যোগান দেয়, অর্থাৎ তিনি নিজেই দেয়, অর্থের যোগান দেয় বা পৃষ্ঠপোষকতা করে অথবা মদত দেয়, তাহলে এই ব্যক্তি কি হবেন? অপরাধী হবেন। ধারা 40, ধারা 40। কথা বোঝা যায় না? বুঝতে কোনো সমস্যা হয়? বোঝা যায় স্যার। যদি না বোঝেন, যখন বুঝবেন না, যেটাই পড়ানো হোক তখনই বলবেন এটা বুঝতে পারলাম না। ঠিক আছে? তাহলে ধারা 40-এ বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি মাদকদ্রব্য অপরাধ সংঘটনের জন্য, এখন দেখা গেল যে একজন ব্যক্তি মাদকদ্রব্যের অপরাধ সংগঠন করবে, কিন্তু তার কোনো সাহসও নাই, দেখা গেল তার অর্থও নাই যে অর্থ দ্বারা সে মাদকদ্রব্য অপরাধ সংগঠন করবে। বা মাদকদ্রব্য অপরাধ সংগঠন বলতে কোনো মাদকদ্রব্য কিনে নিয়ে আসবে বা কোনো মাদকদ্রব্য সে নিজে কিনে খাইবে, এরকম কোনো অর্থ তার নাই বা এরকম সাহসও তার নাই। এখন দেখা গেল যে একজনের আন্ডারে যে তুই যা অমুক জায়গা থেকে 1000 পিস ইয়াবা নিয়ে আয়, বা 100 গ্রাম হেরোইন নিয়ে আয়, দেখা গেল 100 বোতল ফেন্সিডিল নিয়ে আয়। কে বলবো? মনে করেন যে একজন ব্যক্তি অপর একজন ব্যক্তি বলে, ভাই তুই যা, এটা যায় অমুক জায়গায় আছে, তুই এই জিনিসটা নিয়ে আয়। তাহলে তার পৃষ্ঠপোষকতায় বা তার মদতদাতায় অপর একজন ব্যক্তি কি করতেছে? মাদকদ্রব্য সংক্রান্ত কি করতেছে? অপরাধ করতেছে। অথবা বলে, এই 1000 টাকা নিয়ে যা, এই 1 লাখ টাকা নিয়ে যা, তুই 5 পিস ইয়াবা নিয়ে আয়, বা এই তুই গাঁজা নিয়ে আয়, বা এটা নিয়ে আয়, সেটা নিয়ে আয়। এই যে অর্থের যোগানদাতা, অথবা দেখা গেল একজন এগুলা কেনা বেচা করে, একজন এই মাদক দ্রব্যের বিষয়গুলা কি করে? কেনা বেচা করে। এখন দেখতেছে যে ওকে আমি 1 লাখ টাকা দিই, তাহলে আমি তোকে 1 লাখ টাকা দিলাম, তুই আমাকে 10,000 টাকা লাভ দিস। ঠিক আছে? এই যদি কেউ বিনিয়োগ করে, অর্থের যদি কেউ বিনিয়োগ করে এবং সজ্ঞানে, এবং এই মাদকদ্রব্য অপরাধ সংগঠনের জন্য যদি এই অর্থের বিনিয়োগ হয়, অর্থ সরবরাহ করা হয় বা অর্থ যোগান দেওয়া হয়, অথবা কারো পৃষ্ঠপোষকতায় বা কারো মদতদাতায় যদি এই অপরাধ সংগঠন করা হয়, তাহলে যে ব্যক্তি অর্থ যোগান দেবে, বিনিয়োগ করবে, অথবা অর্থ সরবরাহ করবে বা পৃষ্ঠপোষকতা দিবে বা মদত দিবে, সেই ব্যক্তি কি হবে? অপরাধী হবে। ধারা 40। তাহলে ধারা 37-এ যার কাছে মাদকদ্রব্য উৎপাদনের জন্য উপকরণ বা যন্ত্রপাতি পাওয়া যাবে, সেই ব্যক্তি অপরাধী হবে। ধারা 37। ধারা 38-এ বলা হয়েছে, যে ব্যক্তি নিজের গাড়ি বাড়ি জায়গা জমি ব্যবহার করার জন্য অনুমতি দেবে, সেই ব্যক্তি অপরাধী হবে। ধারা 38। ধারা 39-এ বলা হয়েছে, হয়রানিমূলক বা বেআইনি তল্লাশি এবং আটক, অর্থাৎ যে অফিসার বা কর্মকর্তা তল্লাশি করার কোনো কারণ নাই, সেখানে প্রবেশ করবে, তল্লাশি করবে, মাদকদ্রব্য ব্যতীত বা বাজেয়াপ্তযোগ্য বস্তু ব্যতীত অন্য কোনো বস্তু আটক করবে, সেই সাথে কি করবে? গ্রেপ্তার করবে। তাহলে এই তল্লাশি, আটক, গ্রেপ্তার প্রত্যেকটাই কি হবে? বেআইনি হবে বা হয়রানিমূলক তল্লাশি হবে। তাহলে যে ব্যক্তি বা যে অফিসার বা যে কর্মকর্তা বা যে সংস্থার লোকই এই তল্লাশি কার্যক্রম সম্পন্ন করবেন, তিনি কি হবেন? অপরাধী হবেন। তার শাস্তি হবে কত? সর্বোচ্চ 1 বছর, এবং সেই সাথে অতিরিক্ত অর্থদণ্ড। এই শাস্তিটা একটু মনে রাখার চেষ্টা করবেন। ধারা 39 মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এখানে বলা হয়েছে, সরকারি কর্তৃপক্ষ বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত যে ব্যক্তি এই তল্লাশি কার্যক্রম সম্পন্ন করবেন, তার অপরাধ, তার শাস্তি হবে 1 বছর কারাদণ্ড, অনূর্ধ্ব 1 বছর, অর্থাৎ 1 বছরের বেশি হবে না। সেই সাথে হবে কি? অতিরিক্ত অর্থদণ্ড। ধারা 39। ধারা 40-এ বলা হয়েছে, অর্থের যোগানদাতা, অর্থের বিনিয়োগদাতা, অর্থ সরবরাহ করে যে,
অথবা মদদ দেয় অথবা পৃষ্ঠপোষকতা করে সেই ব্যক্তির অপরাধ। যদি কোনো ব্যক্তি মাদকদ্রব্য অপরাধ সংগঠনে যদি কোনো ব্যক্তি মাদকদ্রব্য অপরাধ সংগঠনে অর্থের বিনিয়োগ করে, অর্থের যোগান দেয়, অর্থ সরবরাহ করে, অর্থাৎ নিজেই বিনিয়োগ করলো, অথবা অন্য কোনো ব্যক্তির থেকে টাকা নিয়ে এসে অর্থ সরবরাহ করলো, অথবা অন্য কোনোভাবে অর্থের যোগান দিল, অথবা দেখা গেল তার পৃষ্ঠপোষকতায় বা তার মদতদাতায় কোনো ব্যক্তি এই মাদকদ্রব্য সংক্রান্ত কোনো অপরাধ সংগঠন করলো, তাহলে কি হবে? ওই ব্যক্তি, যে ব্যক্তি মদত দেবে, পৃষ্ঠপোষকতা দেবে, বা যে ব্যক্তি অর্থের যোগান দেবে বা বিনিয়োগ করবে, সেই ব্যক্তি অপরাধী হবে ধারা 40। ধারা 40। ধারা 41। ধারা 41, মাদকদ্রব্য অপরাধ সংগঠনে প্ররোচনা ইত্যাদির দণ্ড, প্ররোচনা বা সহায়তা ইত্যাদির দণ্ড। ধারা 41, কোনো ব্যক্তি মাদকদ্রব্য অপরাধ সংগঠনে অন্য কোনো ব্যক্তিকে প্ররোচিত করলে, সহায়তা করলে, সাহায্য করলে, ষড়যন্ত্র করলে বা কোনো উদ্যোগ অথবা প্রচেষ্টা করলে, তার ফলে যদি অপরাধ সংগঠিত হোক অথবা না হোক, সহায়তাকারী ব্যক্তি অপরাধী হবে। আমরা নারী শিশু আইনে পড়ছিলাম সহায়তা কত ধারায় অপরাধ? 30। নারী শিশুর সহায়তায় অপরাধ কত? 30 ধারায়। আর এসিড অপরাধ দমন আইনে কত? 7। মনে আছে আপনাদের? এসিড অপরাধ দমন আইনে 7। আর নারী শিশুর অপরাধ সংগঠনের জন্য যদি কোনো ব্যক্তি সহায়তা করে, তাহলে তার শাস্তি হবে কত? ধারা 30। এখানে বলা হয়েছে মাদকদ্রব্য অপরাধ সংগঠন সংক্রান্ত যে অপরাধ, সেখানে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে অপরাধ সংগঠনের জন্য সহায়তা করে বা পরামর্শ দেয়, বা যে কোনো ষড়যন্ত্র করে বা তার সাথে পরামর্শ করে, বা অপরাধ করার জন্য চেষ্টা করে বা উদ্যোগ গ্রহণ করে, তার ফলে যদি অপরাধ সংগঠন হোক অথবা না হোক, যে সহায়তা করছে, যে প্ররোচনা দিছে, যে পরামর্শ দিছে, সেই ব্যক্তি কি হবেন? অপরাধী হবেন। অপরাধী হবেন। যদি অপরাধটা হতো তাহলে দুইজন ব্যক্তি অপরাধী হতেন। আর যদি অপরাধ সৃষ্টি যদি না হয়, অপরাধ যদি সংগঠন না হয়, অপরাধ যদি না হয়, সেক্ষেত্রে যে ব্যক্তি সহায়তা করছে, প্ররোচনা দিছে, সেই ব্যক্তি অপরাধী হবেন। কিসের জন্য? এই সহায়তা করার জন্য অথবা প্ররোচনা দেওয়ার জন্য অথবা উদ্যোগ নেওয়ার জন্য বা ষড়যন্ত্র করার জন্য বা চেষ্টা করার জন্য অপরাধী হবেন। ধারা 41। ধারা 41-এ তাহলে সহায়তাকারী ব্যক্তির অপরাধ। সহায়তাকারী ব্যক্তির অপরাধ। যদি কোনো ব্যক্তি মাদকদ্রব্য অপরাধ সংগঠনে অপর কোনো ব্যক্তিকে প্ররোচিত করে, সহায়তা করে, সাহায্য করে, ষড়যন্ত্র করে, পরামর্শ করে, অথবা কোনো অপরাধ সংগঠনের জন্য উদ্যোগ করে বা চেষ্টা গ্রহণ করে, উদ্যোগ করে বা প্রচেষ্টা করে বা গ্রহণ করে, তার ফলে যদি অপরাধ সংগঠিত হয় অথবা না হয়, যে ব্যক্তি সহায়তা করছে, সাহায্য করছে, প্ররোচনা করছে বা পরামর্শ করছে, ষড়যন্ত্র করছে, সেই ব্যক্তি কি হবেন? অপরাধী হবেন। ধারা 41। ধারা 41। তাহলে ধারা 37-এ বলছে যদি কোনো উপকরণ পাওয়া যায়, কোনো যন্ত্রপাতি পাওয়া যায়, তাহলে সেই ব্যক্তি অপরাধী হবেন। ধারা 38-এ বলছে যদি কোনো ব্যক্তি সজ্ঞানে তার বাড়ি গাড়ি জায়গা জমি দোকানপাট যদি ব্যবহার করার জন্য দেয়, কি ক্ষেত্রে? মাদকদ্রব্য অপরাধ সংগঠনের ক্ষেত্রে যদি কোনো গাড়ি বাড়ি জায়গা জমি যাই কিছু ব্যবহারের জন্য অনুমতি দেবেন, সেই ব্যক্তি অপরাধী হবেন। ধারা 39-এ বলা হয়েছে বেআইনিমূলক তল্লাশি বা হয়রানিমূলক তল্লাশি যে ব্যক্তি করবেন, সেই ব্যক্তির অপরাধী হবেন। শাস্তি হবে সর্বোচ্চ 1 বছর এবং অতিরিক্ত অর্থদণ্ড। ধারা 40-এ বলা হয়েছে যদি কোনো ব্যক্তি অর্থের যোগান দেয় বা অর্থ বিনিয়োগ করে, অথবা মদতদাতা অথবা পৃষ্ঠপোষকতায় যদি কোনো ব্যক্তি অপরাধ করে, তাহলে যে ব্যক্তি অর্থ সরবরাহ করবে, মদত দেবে বা পৃষ্ঠপোষকতা করবে, সেই ব্যক্তি অপরাধী হবেন। ধারা 40। আর ধারা 41-এ বলা হয়েছে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে মাদকদ্রব্য অপরাধ সংগঠনের জন্য প্ররোচনা দেয়, যে তুই এই অপরাধটা কর, বা তুই এই মাদকদ্রব্য এখান থেকে ওইখানে কেনা বেচা কর, তোর লাভ হবে, তোর সংসার ভালোভাবে চলবে, তুই ভালোভাবে চলতে পারবি। অথবা দেখা গেল সহায়তা করলো, কি দিয়ে? টাকা দিয়ে সহায়তা করলো, এই চল যাই, এই তুই আমার কাছে দে, আমি নিয়ে একটু আগায় দিই, আমি তো এই পুলিশের চেকপোস্ট পার করে দিই, ঠিক আছে, আমাকে কেউ সন্দেহ করবে না। যদি সহায়তা করে বা ষড়যন্ত্র করে যে এই জিনিসটা এইভাবে করলে ভালো হবে, পরামর্শ করে এইভাবে করলে ভালো হবে, অমুক জায়গায় বেচা কেনা করলে ভালো হবে, ধরা পড়বে না, এই করবে না, সেই করবে না, অর্থাৎ মাদকদ্রব্য অপরাধ সংক্রান্ত যে কোনো কিছুই করুক না কেন, সেটা সহায়তা হোক, সাহায্য হোক, প্ররোচনা হোক, অথবা ষড়যন্ত্র হোক, পরামর্শ হোক,
অথবা মাদকদ্রব্য অপরাধ সংগঠনের জন্য কোনো প্রচেষ্টা হোক বা কোনো উদ্যোগ গ্রহণ করা হোক, তার ফলে যদি কোনো অপরাধ সংগঠিত হোক অথবা না হোক, যে ব্যক্তি সহায়তা করবে বা যে ব্যক্তি প্ররোচনা দেবে বা যে ব্যক্তি সলা পরামর্শ করবে সেই ব্যক্তি কি হবে? অপরাধী হবে। ধারা 41। ধারা 41। আর চারটা ধারা আছে: ধারা 43, ধারা 47, ধারা 56, ধারা 60। এই চারটা ধারা ইনশাল্লাহ আমরা আগামীকাল পড়বো। আর আজকে যে পড়লাম ধারা 38 থেকে ধারা 41 পর্যন্ত, কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, হয় নাই, হয়। কি রে, এই অবস্থা কেন? বেহাল দশা কম্পিউটারের। ইরে বাবা, এই অবস্থা হয়েছে কেন? আগামী শুক্রবার ইনশাল্লাহ মাদকদ্রব্য আইনের উপর এমসিকিউ পরীক্ষা হবে, শুধু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন। 41 নম্বর এমসিকিউ: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোনো ব্যক্তির শরীরে ঢুকিয়ে রাখা মাদকদ্রব্য শনাক্তকরণে নিম্নের কোন পরীক্ষাটি করা হয়? এক্স রে, আল্ট্রাসোনোগ্রাম, অ্যান্ডোস্কোপি, সবগুলো? সবগুলো। মাদক সেবনকারী ব্যক্তি শনাক্তকরণে কোন পরীক্ষা করা হয়ে থাকে? রক্ত পরীক্ষা, ডোপ টেস্ট, অ্যান্ডোস্কোপি, ক ও খ? ক ও খ। রক্ত পরীক্ষাও করা হয়, ডোপ টেস্ট করা হয়, তবে মূলত এখন ডোপ টেস্ট করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হয়রানিমূলক তল্লাশি করার দণ্ড কত প্রকার? ধারা 38, ধারা 39, ধারা 40, ধারা 41? 39। ধারা 39। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোনো অপরাধে সহায়তা করার দণ্ড কত ধারা? ধারা 38, ধারা 39, ধারা 40, ধারা 41? ধারা 41। মাদকদ্রব্য অপরাধের ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক? এখনো আসি নাই, আমলের, অযোগ্য, অজামিনযোগ্য ও আমলযোগ্য? আমলযোগ্য। ক ও খ? ক খ না দেব। আমলের অযোগ্য, অজামিনযোগ্য ও আমলযোগ্য।
অজামিনযোগ্য অমলযোগ্য দেখা লাগবে, না দেখে এটা বলা যাবে না, কারণ এখন এটা পড়া হয় নাই। তাহলে আপনার অবশ্যই, বাহ, এখন অনেক দেখা যায় এমসিকিউ, 58টা। ও, এটা কত নাম্বার এমসিকিউ? 45। 45-এর গ, আমলযোগ্য। 45-এর গ, আমলযোগ্য। মাদকদ্রব্যের অপরাধের ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক? আমলযোগ্য অপরাধ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোন ক্ষেত্রে অপরাধীকে জামিনে মুক্তি প্রদান করা যাবে না? অভিযোগকারীকে শুনানির সুযোগ দেয়া না হলে, সুযোগ কথাটা থাকবে, দোষী সাব্যস্ত হওয়ার কারণ থাকলে, নারী, শিশু বা বিকলাঙ্গ না হলে, সবগুলো। এখানে হবে সবগুলো। সবগুলো। 45-এর ঘ, 46-এর ঘ, সবগুলো। সুযোগ না দিলে নিচে আসছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোনো অপরাধের বিচার কার্য কতদিনের মধ্যে সমাপ্ত করতে হবে? 100 দিন, 110 দিন, 90 দিন, 105 দিন? স্যার কি 90 দিন? সম্ভবত 90 দিন। 47-এর ক, 90 দিনের ভিতরে সমাপ্ত করতে হবে। মাদকদ্রব্যের যে অপরাধগুলো আছে সেই অপরাধগুলা 90 দিনের মধ্যে সমাপ্ত করতে হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের নির্ধারিত সময়ের মধ্যে বিচার কার্য সমাপ্ত করা না গেলে কোথায় অবহিত করতে হবে? দায়রা আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, খ ও গ? ক, গ। হাইকোর্টকে। খ ও গ হাইকোর্ট। না, অবশ্যই অবগত জি। করতে হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোনো অপরাধের বিচার কার্যের সময় বর্ধিতকরণ সাপেক্ষে সর্বমোট কত দিনের মধ্যে সমাপ্ত করতে হবে? 120, 125, 130, 135? কয়দিন হবো স্যার? 25 নাকি? সম্ভবত 120 দিন হবে। এটা কত 120। নাম্বার? 49। ঘ, ঘ তাহলে তো 135 দিন। হুম। 135 দিন, তার মানে পরবর্তীতে 45 দিন সময় বর্ধিত করা যাবে। 45, 45 আর 90, হুম। 90 আর 45, 135 দিন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের কোনো অপরাধে শিশু অভিযুক্ত হলে তার অপরাধের বিচার কোন আইনে করতে হবে? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, শিশু আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, যে কোনো একটি আইন। তো স্যার শিশু আইনি হইব। শিশু আইনে হবে, কারণ শিশু যতই অপরাধ করবে না কেন সকল অপরাধের বিচার শিশু আইন অনুযায়ী হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদকদ্রব্য অপরাধের তদন্ত, অনুসন্ধান ও বিচার কোন আইনে প্রযোজ্য হবে? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য অপরাধ তদন্ত মাদকদ্রব্য অনুসন্ধান। নিয়ন্ত্রণ আইনের তদন্ত আছে, তদন্তের সময়সীমা ধারা 31। অনুসন্ধান আছে, বিচার ব্যবস্থা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন আছে, কারণ মাদকদ্রব্য ট্রাইব্যুনাল আছে, এই ট্রাইব্যুনালে বিচার হবে। তাহলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোনো ব্যক্তি একবার দণ্ডিত হয়ে একই অপরাধ পুনরায় করলে তার শাস্তি কিরূপ হবে? সমান দণ্ড হবে, নির্ধারিত সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ হবে, 3 গুণ দণ্ড হবে, একটিও নয়? নির্ধারিত সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ হবে। দ্বিগুণ হবে, ধারা 36-এর 2। 2। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ক্যামেরা গৃহীত ছবি, এটা 56 ধারা, এখনো আসি নাই। কালকে 53 থেকে 58 এই এমসিকিউ গুলো ইনশাল্লাহ পড়ার চেষ্টা করব। আর মাদকদ্রব্যের যে এমসিকিউটা ইনশাল্লাহ শুক্রবারের দিন হবে, আমি সম্পূর্ণটা যে আছে আমি সম্পূর্ণটাই আপনাদেরকে দিয়ে দেবো। 58টা এমসিকিউ আছে, 58টা ইনশাল্লাহ দিয়ে দেবো, আপনারা একটু পড়ার চেষ্টা করবেন। অবশ্যই অবশ্যই আশা করি যে ইনশাল্লাহ এটুক পড়লে এমসিকিউ
মাদকদ্রব্য আইনে থেকে আর বাইরে কোনো এমসিকিউ হওয়ার সম্ভাবনা নাই। আর অবশ্যই আপনারা একটু লেখার চেষ্টা করবেন, যদি লেখেন লেখাগুলো অবশ্যই একটু গ্রুপে দেওয়ার চেষ্টা করবেন। কথা বুঝতে পারছেন? একটু গ্রুপে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।